এই বর্তমান সিকিউরিটি ক্রাইসিস যে গতকালকের সেনাপ্রধানের বক্তব্য দেওয়া, তার পূর্বে এই যে এফডি পিএসও কে নিয়ে তারপরে আরো অনেকগুলো ঘটনা যে ঘটলো, এগুলোর তো মূল নাটেরগুলো হচ্ছে এই খলিলুর রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় ঘাটতির জন্য নেপোটিজম। উনি যাকে যাকে চিনতেন তাকে তাকে বসিয়েছেন। তার মানে উনি কাউকে চিনবে না। এখন যদি নিউটন জন্মগ্রহণ করতো, এখন যদি আপনার আইনস্টাইন জন্মগ্রহণ করতো, ডক্টর মোহাম্মদ ইউনূস না চিনলে তাকে সে মূল্যায়ন করতো না। দুইটা জায়গায় প্রিজার্ভ করা, আমাদের সেনাপ্রধান এবং আমাদের চিফ অ্যাডভাইজার, এই জায়গায় গ্যাপটা যত দ্রুত আমরা কমাতে পারবো তত আমাদের প্রকৃত শত্রুরা হতাশ হয়ে যাবে। আর আমরা যতই দূরত্বটা কারা করছে, এই দূরত্বটাও কতটুকু সত্য বলে চিন্তা করেন। এই যে একটা কথা কয়েকদিন আগে হাসনাত একটা কথা বলছে, কথাগুলো যতই শুনতে কটু হোক, যে অনেক জায়গায় অনেক বিএনপি নেতারা কিন্তু, এটা সত্যি কথা, আওয়ামী লীগের দোষর অনেকে কিন্তু শেল্টার দিচ্ছে টাকা পয়সার হয়তো সুযোগ সুবিধার জন্য। যেমন ধরেন আওয়ামী লীগের অনেক এমপি, অনেক নেতা, তারা অনেক জায়গায় আছে যে বিএনপির নেতারা দীর্ঘদিন ধরে তো তারা আপনার অভাব অনটনের মধ্যে দিয়ে পার করেছে। একটা কথা আছে বাংলায় যে অভাবে স্বভাব নষ্ট। এবং আল্লাহ নবী কিন্তু সবসময় একটা কথা তার উম্মতদের জন্য কিন্তু একটা কথা উনি জোর দিয়ে বলেছিলেন যে তোমরা আল্লাহর কাছে সবসময় অভাব থেকে পানা চাও। কারণ কি, একটা বান্দা তার উম্মত যখন অভাবগ্রস্ত হবে তখন কিন্তু সে শয়তানের ধোকায় পড়ে, তখন কিন্তু তার দুর্নীতি করার সুযোগটা তার বেশি থাকবে। এই জন্য মানুষকে সবসময় চেষ্টা করতে হয় পরিশ্রম করে যেভাবে হোক আল্লাহর কাছে অভাব থেকে পানা চাওয়া। তো আমাদের এই অভাবগ্রস্তদের মানে শুধু বিএনপিকে একা বললে তাদেরকে আসলে চাপানো হবে। বাংলাদেশের সবাই, মানে আওয়ামী লীগ ব্যতীত, আমি রিপিট করে বলছি, সো ডোন্ট ব্লেম এ সিঙ্গেল পার্টি। আওয়ামী লীগ ব্যতীত যতগুলা পলিটিক্যাল পার্টি, জামাত বলেন, বিএনপি বলেন, বৈষম্য বিরোধী বলেন, সমস্ত গোত্র গোষ্ঠী, প্রত্যেকের মধ্যেই, সবাই না হোক কিছু না কিছু লোকজন আওয়ামী লীগের টাকায় তারা চলতেছে। এই বাংলাদেশটা এখন চলতেছে আওয়ামী লীগের টাকায়। কিভাবে? ওই আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তারা টিকে থাকার স্বার্থে এই বিভিন্ন দলের কিছু কিছু দুষ্কৃতিকারী করাপ্টেড নেতাকর্মীদের কিনে ফেলছে। এটার কারণে বাংলাদেশে এখনো আপনার এই শয়তানি অপকর্মগুলো দূর হচ্ছে না, ষড়যন্ত্র দূর হচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম ত্যাগী নেতা যারা ছিল তারা কিন্তু আজকে দেখেন ভালো একটা অবস্থানে নাই। ওই বিভিন্ন দলে দেখবেন যে ত্যাগী নেতা যারা ছিল, যে আমরা অনেক সময় আমরা আলোচনা করি না যে অনেক সমন্বয়করা হাত পা খুয়াইছে, তারা সামনে নাই। আর অনেক সমন্বয়করা বাড়ি গাড়ি কিনে ফেলছে, অনেক কিছু করে ফেলছে। অনেক বিএনপি নেতারা তারা এখন পর্যন্ত ঠিকমতো চলতে ফিরতে পারতেছেন না, তারা ভালো পদও পাননি। তার আবার অনেক নেতারা টাকা পয়সা ম্যানেজ করে অলরেডি অনেক কিছু ম্যানেজ করে ফেলছে। অনেক অনেক কর্পোরেশন এইটা ওইটা অনেক কমিটি টমিটি অনেক কিছু ঢুকে গিয়েছে। তারা ওই গরুর হাট এটা ওটা ম্যানেজ করে ফেলছে, এখন টাকায় টাকা আনে। সো এখানে পাওয়ার গেম চলছে, আপনার টাকায় টাকার গেম চলছে। মাঝখানে যারা ত্যাগী তারা কিন্তু ভুগতেছে। সো আমরা এই জিনিসগুলো আমাদের বুঝে এখন যেটা করতে হবে, আমরা আসলে ব্লেম গেমটা বন্ধ করি। আমাদের সত্যি যে যারা যারা প্রশ্ন করছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো ভাই, আপনাদের প্রতিটা প্রশ্ন সলিড, কিন্তু আমাদের এই মুহূর্তে ধরেন আমি জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কথা বললাম মানে আমি তার শত্রু তা না, আবার তাকে হয়তো কোনো একটা জায়গায় উৎসাহ দিলাম মানে আমি তার দালাল তাও না। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করলাম মানে আমি শত্রু তাও না। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনার কোনো একটা প্রশংসা করলাম মানে দালাল হয়ে গেলাম তা না। এখানে আমাদের সবার উদ্দেশ্য হওয়া উচিত সবার মধ্যে একটা সুসংহত করা, একটা সুসম্পর্ক করা। হ্যাঁ, এখন যে আপনার প্রশ্নটা যে জেনারেল ওয়াকার যে জায়গাটা হয়তো বলছেন যে অভিভাবকহীন, হয়তো বিষয়টা উনি সাংবিধানিকভাবে এইটার যে প্রশ্ন করছেন এই প্রশ্ন আসলে আমি সঠিক উত্তরটা হয়তো দিতে পারবো না, বাট আমি একটা অনুমান করে বলি উনি হয়তো এরকম কিছু মিন করতে পারেন যে বাংলাদেশে এখন কোনো রাজনৈতিক সরকার নেই, গণতান্ত্রিক সরকার নেই। কারণ আমরা আসলে লং টার্ম একটা অভিভাবক দরকার আমাদের বাংলাদেশের। কারণ আমাদের অ্যাকচুয়ালি নির্বাচিত একটা সরকার না হওয়া পর্যন্ত আমরা কিন্তু একটা স্থায়ী অভিভাবক পাচ্ছি না। আপনার একটা অন্তর্বর্তীকালীন সরকার বা একটা কেয়ারটেকার সরকার ৩ মাস, ৯০ দিন, ৬ মাস একটা নির্দিষ্ট অল্প কিছু সময়ের জন্য আসে। তো এটা কিন্তু একটা আসলে সত্যিকার অর্থে কি আপনি ওইরকম ভাবে আপনি তাকে অভিভাবক মনে করতে পারেন না। আপনি রাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী, সংবিধান অনুযায়ী অবশ্যই সে আপনার অভিভাবক। এখানে সন্দেহ করার কোনো অবকাশ নাই। অবশ্যই এখানে চিফ অ্যাডভাইজার, রাষ্ট্রপতি তারা সকলে অভিভাবক। অস্বীকার করা যাবে না। কিন্তু উনি যদি ম্যাটাফরিক্যালি রূপকার্থকে কথাটা বলে থাকেন, সেটা আমার মনে হয় হয়তো ঐরকম কিছু মিন করলে এটা নিয়ে আসলে বলতে পারে যে আমার আসলে লম্বা টাইম যদি
চিন্তা করেন যে আমার এই দেশটা এখন সামনে কোথায় যাবে, এইরকম ভাবে ম্যাটাফরিক্যালি উনি হয়তো কিছু মিন করে থাকতে পারেন। আরেকটা বর্তমান সরকারের যে কাঠামো, এই নিয়েও তো মানুষ এখনো পর্যন্ত খুব বেশি যে নির্ভরশীল এবং আস্থা রয়েছে তা বলা যায় না। এই কাঠামোতে আপনি কি মনে করেন না কোনো ধরনের আসলে কোনো রিসাফল করা প্রয়োজন, বা এই সরকারেরও বা কতটুকু দাদু ভাই, শক্ত অবস্থান আছে? আপনি এটাকে কিভাবে কিভাবে রিসাফল করবেন? দেখেন, আজকে আমাদের সকলের ধারক বাহক বাহক কারা ছিল? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় নেতা, যারা সকলের বলতে গেলে অভিভাবক ছিল। এ হাসনাত বলেন, সার্জিস বলেন, মাহফুজ বলেন, যিনি নিজেকে বা যাকে সবাই মাস্টার মাইন্ড বলে, আমি জানি না সে কি দিয়ে মাস্টার মাইন্ড হয়েছে। তারপরে আপনার এখানে ওই আরো অনেকে আছেন যারা, তারপরে এখানে উপদেষ্টারা যারা আছেন, ভাই এই ব্যক্তিগুলো ভাগ্যক্রমে, আমি মনে করি ভাগ্যক্রমে বলবো, কারণ অনেক ত্যাগী লোকজন ছিল যারা তাদের চেয়ে বেশি ত্যাগ করে এই প্ল্যাটফর্মে আসতে পারেন নাই, কিন্তু তারা তাদের ভাগ্য বিধাতা তাদেরকে এই সুযোগটা দিয়েছে। তারা সেই সুযোগটা পেয়ে কিন্তু তাদের উচিত ছিল সবার গার্ডিয়ান হিসাবে একটা নিরপেক্ষ ভূমিকা পালন করা। সেখানে তারা কিন্তু একতরফা ভূমিকা পালন করছে। তারা কিন্তু যাকে তাকে প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে। সবচেয়ে তাদের বড় ভুল হচ্ছে তাদের অভিজ্ঞতার ঘাটতি এবং ইম্যাচুরিটি বা অপরিপক্কতা। তারা অপরিপক্ক বা কম জ্ঞানী হওয়ার কারণে তারা কিন্তু যাকে তাকে প্রতিপক্ষ বানিয়েছে। যেমন ধরেন, এই যে সাম্য একটা ছেলে হত্যা করা হলো, এনসিপি থেকে ফরমালি কোনো একটা প্রোগ্রাম করা হয়েছে, জানাজায় শরিক হওয়া হয়েছে, বলেন কেন হইল না? সাম্য একজন তাদের শরিক ছিল না? কেন সাম্যর জন্য তারা জানাজা অংশগ্রহণ করলো না ফরমালি? কেন সাম্যর জন্য তারা বিশেষ কোনো প্রোগ্রাম করলো না? সাম্য তাদের অংশ ছিল না? কেন করেনি? কারণ হচ্ছে সাম্য বিএনপির লোক। আবার এখন এই যে বিভিন্ন আপনি সবাইকে আলাদা করে চলছেন, আপনি সেনাবাহিনীকে কেন প্রতিপক্ষ বানাবেন? সেনাবাহিনী তো আপনার অংশ। কারণ এই আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা আছে। আবার হুম। আপনি বিএনপিকে কেন প্রতিপক্ষ বানাবেন? বিএনপি আপনার সাথে কাজ করছে না? জামাতকে কেন প্রতিপক্ষ বানাবেন? বিভিন্ন পার্টিকে কেন প্রতিপক্ষ বানাবেন? আবার কাউকে একদম বুকে তুলেই কেন নিবেন? এবি পার্টিকে আপনি একদম বুকে নিয়ে নিলেন কেন? এবি পার্টির কয়জন কর্মচারী আছে? কয়জন নেতাকর্মী আছে? কয়জন নেতাকর্মী আছে এবি পার্টি বলেন? হ্যাঁ, হুম। বিভিন্ন জায়গায় ছোটখাটো বিভিন্ন হাউস বাড়ি, হোটেল মোটেলের ডিজে পার্টিতেও তার চেয়ে বেশি লোক হয়। তো আপনি সেখানে আপনি আপনি এখানে বড় বড় পার্টিগুলোকে ইগনোর করে দিয়ে আপনি একজনকে আপনি বুকের মধ্যে নিয়ে রাখছেন, এটা তো হুম। ঠিক হচ্ছে না। ঠিক। অনেক জায়গায় পার্সিয়ালিটি হচ্ছে। আবার আমি অনেক জায়গায় দেখছি মানে আমাদের ওই সামরিক, প্রচুর প্রচুর বৈষম্য, আমরা আমাদের বৈষম্য জাতীয় চিত্র নিরাপত্তার বিকাশ। বিষয়টা বলি। হুম। জাতীয় নিরাপত্তার বিষয় দেখি যে খলিলুর রহমানকে টেনে এনে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, এবং এই ভদ্রলোক তো সবকিছু নাটের গুরু। এই যে বাংলাদেশে এই মুহূর্তে যে ক্রাইসিসটা হয়েছে, এই হুম। বর্তমান সিকিউরিটি ক্রাইসিস, যে গতকালকের আপনার সেনাপ্রধানের বক্তব্য দেওয়া, তার পূর্বে এই যে হুম। এফডির পিএসও কে নিয়ে, তারপরে আরো অনেকগুলো ঘটনা যে ঘটলো, এগুলোর তো মূল নাটের গুরু হচ্ছে এই খলিলুর রহমান। খলিলুর রহমান তিনি 20-25 বছর ধরে দেশের বাইরে ছিলেন। বাংলাদেশে এত বছর পরে আসলেন দেশপ্রেমের টানে, যে কারণে হোক, তার জাতীয় সিকিউরিটি নিয়ে, নিরাপত্তা নিয়ে তার এক্সপার্টাইজটা কি? হুম। আমি আমি আপনাকে একদম ওপেন চ্যালেঞ্জ দিলাম, ডেক্লারেশন দিলাম, ওপেন ডেক্লারেশন। খলিলুর হুম। রহমানের সাথে আমি তো ভাই কিছুই না, আই এম জাস্ট নাথিং। আমার চেয়ে যোগ্য অনেক সমরবিদ আছেন, অনেক সিনিয়র জেনারেলরা আছেন, ব্রিগেডিয়াররা, অনেক অফিসার, লেফটেন্যান্ট জেনারেল অনেক আছেন। আমি তাদের তুলনায় তুচ্ছ। সে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, জাতীয় নিরাপত্তা, ন্যাশনাল সিকিউরিটি, ইন্টারন্যাশনাল সিকিউরিটি, ইন্টারন্যাশনাল রিলেশনস, ন্যাশনাল রিলেশনস, আপনি আপনার সভরেন্টি সংক্রান্ত যে কোনো বিষয় না, ওনার সাথে আমার পরীক্ষায় বসাক, সেটা বাস্তবিক কোনো কাজকর্মে হোক, লিখিত কোনো একাডেমিক কোনো কম্পিটিশন হোক, এনি টার্মস অর এনি মেথড, তার সাথে আমি যে কোনো কিছু কম্পিট করতে রাজি আছি। উইল ইউ অ্যাকসেপ্ট মাই চ্যালেঞ্জ? খলিলুর রহমান কোন দিক দিয়ে হি ইজ অ্যাডভান্সড? দেন এখানে বাংলাদেশে এত মানুষ থাকতে, এখানে ওনাকে আপনার ওখানে একটা কি জাতীয় নিরাপত্তা অ্যাডভাইজার বানাই দিল বাংলাদেশে। শেষ করতে ডক্টর হবে। মোহাম্মদ হুম। ইউনূস যে নেপোটিজমটা করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় ঘাটতির জন্য নেপোটিজম। উনি যাকে যাকে চিনতেন তাকে তাকে বসিয়েছেন। তার জি। মানে উনি কাউকে চিনবেন না। এখন যদি নিউটন জন্মগ্রহণ করতো, হুম। এখন যদি আপনার 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 আইনস্টাইন জন্মগ্রহণ করতো, ডক্টর মোহাম্মদ ইউনূস না চিনলে তাকে সে মূল্যায়ন করতো না। এখন যদি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে আবার এখন যদি জীবিত থাকতেন, উনি না চিনলে তাকেও তিনি স্বীকৃতি দিতেন না। তার মানে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যাকে চিনে না, সেই রিসোর্সের ভ্যালু নেই। জি। যিনি এনজিওতে চাকরি করেন না, তার ভ্যালু নেই। মানে পুরো বাংলাদেশটা হয়ে গিয়েছে এনজিও নির্ভর তিনটা জায়গায়। পুরো বাংলাদেশের উপদেষ্টাগুলো, আপনি এটা খেয়াল করেন উপদেষ্টাগুলো কিভাবে তৈরি হয়েছে।
উপদেষ্টাগুলো তৈরি হচ্ছে কয়েকটা ক্রাইটেরিয়া। এনজিও কর্মী হইতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের চেনা জানা হইতে হবে, আর যদি তিনি মোটামুটি ভাবে আপনার ওই সোশ্যাল মিডিয়া এবং এদের সমন্বয়ক টমন্বয়ক এদের মাধ্যমে যদি চেনা জানা এদের সুপারিশ টুপারিশ থাকে। এর বাইরে দেখেন একটা ব্যক্তি উপদেষ্টা হয়েছে, বিশেষ সহকারী কোনো কোনো পদ পেয়েছে, একজন এক্সপার্টাইজ কোন একজন ব্যক্তি আপনি বলেন না। আপনি আমাকে সাগর, আপনাকে আমি কোশ্চেন না করি, না, বলেন। ঠিক আছে, এসব নিয়ে আমরা সবাই বিরক্ত, সবাই না, বিরক্ত, এটা এটা কোনো আমার সন্দেহ সাথে নেই। এরকম শুধুমাত্র বলুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের সম্মান রয়েছে, তিনি আশা করি, সম্মান তিনি, রয়েছে, আমি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে এই বলেছি যে এই অ্যাডমিনিস্ট্রেটর এই ধরনের একজন ঘটনাগুলো প্রশাসক বারবার জীবিত আমরা গেছে। দেখতে চাই না। এই প্যানেলটাকেই চেঞ্জ করতে হবে, নতুন সাগর করে ভাই একটা সর্বদলীয় বিষয় কি, সব পক্ষ থেকে আসলে, সাগর ভাই আরেকটা বিষয়, হ্যাঁ, লাস্ট উপদেষ্টা পয়েন্ট, প্যানেলের লোক করা উচিত। ডক্টর মোহাম্মদ লাস্ট পয়েন্ট ইউনূসের অ্যাড ব্যক্তিত্ব করি, হলে আর কিছু লাগবে না, শেষ করতে হবে। লাস্ট আমি পয়েন্ট অ্যাড ডক্টর, করি সাগর ভাই। যার যেখানে দক্ষতা তাকে সেখানে ইউজ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ দেয়ার ফর আওয়ার ইন্টারন্যাশনাল রিলেশনস, ফর আওয়ার ফরেন রিলেশনস, আমার ইকোনমিক রিলেশনস, এটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস পারফেক্ট ম্যান, নট অ্যাজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা জি, যাকে তাকে হুম, সবখানে ব্যবহার করতে চাই, এই কারণে বাংলাদেশ আগাইতে পারে না। বাংলাদেশকে এক্স্যাক্টলি, এখন এখানে বড় ক্যাটাগরাইজ একটা করতে ঘাটতি হবে রয়েছে। কোন ধন্যবাদ। এক্সপার্টাইজকে কোথায় আমার বসানো উচিত, তাহলে জি, আমরা বাংলাদেশ অনেক ধন্যবাদ।